পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করব মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব পদার্থের গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। সুভাষবাবু, আপনাকে প্রথমেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা আমাদের আজকের বিষয় রেখেছি মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব পদার্থের গুরুত্ব। প্রথমেই জানতে চাইব যে মাটির স্বাস্থ্য, এটা বলতে আমরা ঠিক কি বুঝি? মাটির স্বাস্থ্য বলতে আমরা এটাই বোঝাই যে মাটির মধ্যে উপস্থিত তার বিভিন্ন ধর্ম, জৈব, রাসায়নিক, ভৌত ধর্মের নির্দিষ্ট পরিসরে উপস্থিত থাকা। মাটির ভৌত ধর্মগুলো যেমন মাটির গঠন, মাটির বর্ণ, মাটির উষ্ণতা,
মাটির বায়ু, মাটির মধ্যে থাকা জল ইত্যাদি এই ভৌত ধর্মগুলোর নির্দিষ্ট পরিসরে উপস্থিত থাকবে। এবং রাসায়নিক ধর্মগুলো যেমন মাটির পিএইচ, মাটির তড়িৎবাহিকতা, মাটির মধ্যে খাদ্যের ধারণ ক্ষমতা, মাটির মধ্যে আয়ন বিনিময় ক্ষমতা ইত্যাদিগুলো নির্দিষ্ট পরিসরে যখন উপস্থিত থাকবে তখন সেই মাটির স্বাস্থ্যকে আমরা চিহ্নিত করি। এটা হচ্ছে স্বাস্থ্যের মাপকাঠি বলা যেতে পারে এই ধর্মগুলোর মাধ্যমে। তো আমাদের তো বিষয় মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব পদার্থের গুরুত্ব। আমরা প্রথমেই শুনলাম আপনার থেকে মাটির স্বাস্থ্য বলতে আমরা ঠিক কী বুঝছি। এবার জানতে চাইবো যে জৈব পদার্থ বলতে আমরা ঠিক কী বুঝবো, মানে কোনগুলোকে জৈব পদার্থ বলবো? মাটিতে জৈব পদার্থ বলতে যেগুলো মাটিতে অবস্থান করে, অর্থাৎ বিভিন্ন গাছের পাতা, উদ্ভিদের দেহাবশেষ, মাটির অণুজীব ইত্যাদি মাটির সঙ্গে অবস্থান করা বা মাটির সঙ্গে মিশে যাওয়া জৈব উপাদানগুলি হলো মাটির জৈব পদার্থ। আচ্ছা, আমরা তো জৈব সার বলে জানি, কিন্তু আপনি জৈব পদার্থ বলছেন, এটার কারণটা কি? জৈব পদার্থ মাটির একটি উপাদান, বিশেষ উপাদান মাটির, যেটা আমরা মাটিতে বাইরে থেকে জৈব পদার্থকে সরবরাহ করছি মাটিতে, তখন সেই জৈব পদার্থকে আমরা জৈব সার হিসেবে চিহ্নিত করছি। আচ্ছা আচ্ছা, মানে খাদ্য, অতিরিক্ত খাদ্য হিসেবে যখন আমরা বাইরে থেকে যেটি সরবরাহ করছি জৈব পদার্থের উৎস হিসেবে, আচ্ছা, তাকেই আমরা জৈব সার বলছি। বেশ বেশ। তো এই যে মাটির সঙ্গে জৈব পদার্থের ঠিক কী সম্পর্ক? মাটির সঙ্গে জৈব পদার্থের একটা রাসায়নিক জৈবিকভাবে একটা সংমিশ্রণ ঘটে রয়েছে। মানে এটা প্রাকৃতিকভাবে? আচ্ছা। মাটি যখন উৎপত্তি লাভ করেছিল তখন একটি পৈতৃক শিলা হিসেবে অবস্থান করত। মাটিতে জৈব পদার্থ যখন সংমিশ্রিত হয় তখন তার মধ্যে যে কোনো গাছের বীজ অঙ্কুরিত করার ক্ষমতা থাকে, এবং এই জৈব পদার্থ মাটির সমস্ত ভৌত রাসায়নিক ধর্মকে পরোক্ষ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই জৈব পদার্থগুলো। এবং জৈব পদার্থ মাটির জল ধারণ ক্ষমতা, মাটির বায়ু চলাচল, মাটির গঠন, মাটির বর্ণ, মাটির উষ্ণতা, মাটির পিএইচ, মাটির আয়ন বিনিময় ক্ষমতা, মাটির তড়িৎবাহিকতা প্রভৃতি ধর্মকে সমগ্ররূপে এরা নিয়ন্ত্রণ করে। তার মানে তো যা বুঝছি আমরা যে জৈব পদার্থ তো মাটির প্রাণ। একদম, জৈব পদার্থ মাটির প্রাণ। যখনই মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয় তখনই মাটির মধ্যে কোনো ফসল বা গাছ উৎপাদন হতে সক্ষম হয়। আচ্ছা। এবং মাটির মধ্যে আরেকটা বড় উপকার হচ্ছে, মাটির মধ্যে থাকায় জৈব পদার্থ উপকারী জীবাণুগুলোর আশ্রয়স্থল এবং বাসস্থান, যে জীবাণুগুলো আমাদের কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জৈব পদার্থ তাদেরই বাসস্থান এবং তাদের খাদ্য ভাণ্ডার হিসেবে অণুজীবদের এই জৈব পদার্থ বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করছে। তো এই যে মাটিতে যে জৈব পদার্থ আছে তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তো সেই পরিমাণটা মানে কত থাকা উচিত? মাটিতে জৈব পদার্থ বিভিন্ন পরিসরে থাকে। আমরা শতকরা হিসেবে এই মাটির জৈব পদার্থকে পরিমাপ করি। সাধারণত একটি আদর্শ মাটিতে জৈব পদার্থের পরিমাণ 5% থাকা উচিত, কিন্তু বর্তমানে আমরা মাটি পরীক্ষা করে দেখেছি যে সেখানে 1%-এরও কম রয়েছে। তাতে মাটি উর্বরা শক্তি এবং ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। অথবা একটি আদর্শ মাটিতে 5% জৈব পদার্থ থাকলেই সেই জমিতে উর্বর শক্তি সর্বোচ্চ থাকে এবং ফসল ভালো হয়। কিন্তু আপনি বলছেন যে 1%-এরও কম, তো এটার কারণটা কি? আমরা জমিতে বাইরে থেকে জৈব পদার্থ প্রয়োগ করার পরিমাণটা কমিয়ে ফেলেছি। আচ্ছা। জৈব সার যেমন গোবর সার আগে প্রচুর পরিমাণে দেওয়া হতো, সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল জমিতে প্রয়োগ করা হতো। এখন সেই পরিমাণটা অনেকটা হ্রাস পেয়ে গেছে এবং আমরা সম্পূর্ণভাবে বেশিরভাগই ক্ষেত্রে আমরা রাসায়নিক সার প্রয়োগ করতে বেশি ব্যস্ত হয়ে পড়ছি। তাহলে জৈব পদার্থ জমিতে কম প্রয়োগ করা হচ্ছে, সেই কারণে জমিতে জৈব পদার্থের পরিমাণ হ্রাস পাচ্ছে। আচ্ছা, এই যে বললেন যে মাটিতে, আদর্শ মাটিতে 5% বা 5% থাকছে, তো এই আদর্শ মাটি বলতে আপনি ঠিক কী বলছেন? আদর্শ মাটি বলতে মাটির যে উপাদানগুলো, যেমন মাটিতে 4টি উপাদান রয়েছে, মূল উপাদান। একটা হচ্ছে খনিজ উপাদান, জৈব উপাদান, গ্যাসীয় উপাদান আর জলীয় উপাদান। খনিজ উপাদান বলতে কি, মাটি যে শিলা থেকে উৎপন্ন লাভ করেছে সেই প্রাথমিক শিলার আহবিকারের ফলে উৎপন্ন তার বিভিন্ন কণা উপাদানগুলো, সঙ্গে জৈব পদার্থ মিশ্রণ। জলীয় উপাদানের মধ্যে মাটির জল, যেটা 25% থাকা উচিত, আর মাটির মধ্যে গ্যাসীয় উপাদান, মাটির বায়ু বলা হয়, যেটা 25% থাকা উচিত। তাই সেই ধরনের মাটির গঠনকে, উপাদানকে আমরা বলছি আদর্শ মাটি। এর বেশি কম থাকলে কিন্তু সেটা আদর্শ থেকে বিচ্যুতি ঘটে
এবং সেখানে ফসল উৎপাদন ক্ষেত্রে কিছুটা ব্যাহত হয়। আচ্ছা, তো এই যে জৈব পদার্থ বলছেন 5% মানে থাকা উচিত, তো এটা চাষি বুঝবেন কি করে? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে মাটিকে পরীক্ষা করতে হবে। কৃষককে তার জমির মাটিকে নির্দিষ্ট পরীক্ষাগারের মাধ্যমে মাটি পরীক্ষা করে জানতে হবে যে তার জমিতে কতটা জৈব পদার্থ রয়েছে। শুধু জৈব পদার্থ নয়, সঙ্গে সঙ্গে অন্যান্য খাদ্য উপাদানগুলো কী কী মাত্রায় রয়েছে সেগুলো সে জানতে পারবে এই মাটি পরীক্ষার মাধ্যমে। তাহলে মাটি পরীক্ষার মাধ্যমেই জানা যাবে যে প্রয়োজনীয় 5% আছে কিনা। যদি 5% না থাকে, ধরুন 1% থাকলো, তাহলে কি 4%-এর জন্য তাকে জৈব পদার্থ প্রয়োগ করতে হবে, জৈব সার মাটিতে প্রয়োগ করতে হবে। আচ্ছা, তো এই জৈব পদার্থের উৎসটা কোথা থেকে, মানে উৎসটা কি? জৈব পদার্থের উৎস মূলত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে উদ্ভিদজাত উৎস আর একটা প্রাণীজাত উৎস। উদ্ভিদজাত উৎস মধ্যে আমরা যেগুলো আবর্জনা সার, ফার্মিয়ার ম্যানিউর যেটা আমরা বলছি, কম্পোস্ট সার, কেঁচো সার, কিছু খোল রয়েছে উদ্ভিদজাত খোল, তৈল জাতীয় খোল যেমন বাদাম খোল, সূর্যমুখী, সর্ষে বা নিম, এদের খোল জমিতে প্রয়োগ করা, এগুলো হচ্ছে জৈব উৎস। এছাড়া প্রাণীজ উৎস হলেও যেমন হাড় চূর্ণ, শিং চূর্ণ, বিভিন্ন গবাদি পশুর মলমূত্র, এগুলো জমিতে প্রয়োগ করলে জমিতে জৈব পদার্থ উৎস হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে দু ধরনের উৎস বলছেন, একটা জৈব, একটা প্রাণীজ। তো চাষিরা যখন প্রয়োগ করবেন সেটা কি মিশ্র করবেন নাকি হয় জৈব কিংবা প্রাণীজ করবেন? না, এগুলো কখনো মিশ্রিত করলে, যখন কম্পোস্ট করছি আমরা, আবর্জনা সার হিসেবে প্রয়োগ করছি, তখন সেগুলো যখন পচন ঘটছে, বায়ু বিয়োজন ঘটছে, তখন সেগুলো একসঙ্গে মিশিয়েই পচন করা যায়। কিন্তু যখন প্রয়োগ করার ক্ষেত্রে দুটোকে আলাদা করেই প্রয়োগ করা উচিত। কারণ জৈব যেগুলো রয়েছে, উদ্ভিদজাত জৈব, সেগুলো সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে থাকে। আর যেগুলো প্রাণীজ উৎস যেমন বনডা যেগুলো বলে, হাড় চূর্ণ, শিং চূর্ণ, এগুলো বিয়োজিত নয়। এগুলো ধীরে ধীরে ওদের মধ্যে থাকা খাদ্য উপাদানগুলো গাছ লাভ করে। তাই দুটোকে আলাদাভাবেই দেওয়া উচিত, একসঙ্গে দেওয়ার দরকার নেই। কোন ফসলে দেবে বা কোন মাটিতে দেবে, এরকম কিছু কি ব্যাপার আছে? জৈব জৈব অজৈব যে কোনো মাটিতে প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, মানে এর জন্য মাটি বিশেষ কোনো প্রয়োজন নেই, মাটিতে জৈব পদার্থ প্রয়োজন। মাটিতে বিভিন্ন ফসল হয়, মাটির স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আমাদের জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। কোন ফসল সেখানে চাষ হবে তার উপর কোনোভাবেই নির্ভর করছে না। আচ্ছা, মাটির স্বাস্থ্যের উপর, মাটির স্বাস্থ্যের উপর নির্ভর করছে। আচ্ছা আচ্ছা, এই স্বাস্থ্যের কথাই যখন এলো, তো স্বাস্থ্য রক্ষায় এই জৈব পদার্থের ভূমিকা নিয়ে যদি একটু বলেন। এই জৈব পদার্থ সবচেয়ে বড় যে ভূমিকাটা করে থাকে সেটা হচ্ছে মাটির খাদ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। আমরা যে সকল রাসায়নিক সার প্রয়োগ করছি, সেই রাসায়নিক সারগুলোকে ধারণ করার ক্ষমতা রাখে জৈব পদার্থ। তাই খাদ্যের ভাণ্ডার হিসেবে জৈব পদার্থ, যে মাটিতে জৈব পদার্থ যত বেশি থাকবে, সেখানে আমরা কোনো সার যদি প্রয়োগ করে দিই বাইরে থেকে, তাহলে সেটা সহজে ধরে রাখতে পারে। সেজন্য গাছ তার প্রয়োজনীয় মাফিক সেই সারটাকে সে ব্যবহার করতে পারে। দ্বিতীয় হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা। ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য জলের প্রয়োজন হয়, সেই জলকে যথেষ্ট উপায়ে ব্যবহার করে গাছকে উপযুক্ত পরিমাণে পাইয়ে দেওয়ার একটা প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে থাকে এই জৈব পদার্থ। জলের ক্ষেত্রেও আর একটা সবচেয়ে বড় উপাদান যেটা জৈব পদার্থ কাজ করে থাকে, সেটা হলো আমরা যে সকল সার উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োগ করে থাকি, সেই সারগুলো কিন্তু সরাসরি উদ্ভিদ গ্রহণ করতে পারে না। তার মধ্যে অনেক রকম রাসায়নিক জৈব বিক্রিয়া ঘটে। এই রাসায়নিক জৈব বিক্রিয়াগুলোর ত্বরান্বিত করে মাটির মধ্যে থাকা বিভিন্ন উপকারী জীবাণু, যে জীবাণুগুলোর বাসস্থান এবং আশ্রয়স্থল এবং খাদ্য হিসেবে এই জৈব পদার্থকে ব্যবহার করা হয়। তাই যে মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে, সেই মাটিতে তত বেশি উপকারী জীবাণু থাকবে, এবং এই উপকারী জীবাণুগুলো তত বেশি সক্রিয়ভাবে মাটির মধ্যে প্রয়োগ করা রাসায়নিক সারকে উপযুক্ত পরিমাণে ব্যবহার করে গাছকে পাইয়ে দিতে ওরা সচেষ্ট। তার মানে আপনি এখানে যেটা বললেন যে যে মাটিতে যত বেশি পরিমাণে জৈব পদার্থ থাকবে, সেই মাটিতে আপনি রাসায়নিক সার দিলে ঠিকভাবে কাজ করবে। তার মানে রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রেও জৈব পদার্থের একটা বড় ভূমিকা আছে। অবশ্যই, কারণ এই রূপান্তরগুলো ঘটায়, রাসায়নিক সারকে উদ্ভিদের গ্রহণযোগ্য রূপে পরিণত করে মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুগুলো, আর উপকারী জীবাণুগুলোর আশ্রয়স্থল এবং খাদ্য হিসেবে কাজ করছে জৈব পদার্থ। তাই সম্পূর্ণভাবে জৈব পদার্থর একটি ভূমিকা হচ্ছে রাসায়নিক সারের ব্যবহারের সচেষ্টতা সাহায্য করছে। উপযুক্ত ব্যবহার করতে এই জৈব পদার্থ ত্বরান্বিত করে। আচ্ছা, আমাদের চাষিদের বা আমাদের চাষের তো মূল লক্ষ্য হলো ফসল ফলানো। তো এই ফসলের বৃদ্ধি ও ফলনে জৈব পদার্থের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। জৈব পদার্থ
শুধু যে মাটির স্বাস্থ্যকে ঠিক করছে তা নয়, জৈব পদার্থের মধ্যে কিছু খাদ্যগুণ থাকে এবং উদ্ভিদের 17টি খাদ্য উপাদানের মধ্যে 3টি প্রাকৃতিকভাবে পাওয়া ছাড়া বাকি 14টি খাদ্য উপাদান গাছ যে গ্রহণ করে তার পুষ্টির জন্য তার কিছু অংশ এই জৈব পদার্থের মধ্যে থাকে। 1% করে, 2%, কোথাও 5%, 6% করে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, ক্লোরিন, বিভিন্ন এই পুষ্টিগত মৌলগুলো এই জৈব পদার্থের মধ্যে থাকে। আচ্ছা, এরা গাছকে মূলত অনুখাদ্য যেগুলো এবং গৌণ খাদ্য, এটা যথেষ্ট পরিমাণে সরবরাহ করা থাকে। আমরা কেবলমাত্র জমিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ ঘটিত সার দিয়ে থাকি, কিন্তু উদ্ভিদের যে 17টি খাদ্য উপাদান থাকে তার বেশিরভাগই খাদ্য উপাদান কিন্তু এই জৈব পদার্থের মধ্যে থাকা অনুখাদ্য হিসেবে গাছ পেয়ে থাকে। তাই গাছের ফলন ও বৃদ্ধি সম্পূর্ণভাবে এই জৈব পদার্থের মধ্যে দ্বারা তারা পুষ্টি সাধন করে থাকে। এই পুষ্টি সাধনে জৈব পদার্থের যথেষ্ট ভূমিকা রয়েছে বিভিন্ন অনুখাদ্যগুলো সরার মাধ্যমে। তাছাড়া জৈব পদার্থের মধ্যে কিছু গাছের বৃদ্ধি সহায়ক উপাদান থাকে, ফুল ফলন ধারণের কিছু হরমোন উপাদানও থাকে এর মধ্যে। তার ফলে গাছের ফলনও বৃদ্ধি পায়। আচ্ছা, মানে ফসলে এবং ফলনে জৈব পদার্থের একটা বড় ভূমিকা আছে আর কি। তো এই জৈব পদার্থ যে চাষিরা প্রয়োগ করছেন বা করবেন তাদের চাষের জমিতে, সেই ক্ষেত্রে যদি অধিক পরিমাণে জৈব পদার্থ হয়ে যায় চাষের জমিতে, তাহলে কি কোনো ক্ষতি হতে পারে? অধিক পরিমাণে জৈব সার, আমরা বলি জৈব সারের নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে বলি। আর জৈব সারের বিভিন্ন ধরন রয়েছে, সব মাটিতে সব পরিমাণে জৈব সার দেওয়া উচিত নয়। তো অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করতে গেলে সেখানে সবচেয়ে বড় সমস্যা হবে মাটির চরিত্র না জেনে অতিরিক্ত জৈব সার দিয়ে ফেললে আপনি পরবর্তীকালে যদি কোনো রাসায়নিক সার প্রয়োগ করেন তাহলে তার কুপ্রভাব দ্রুত গাছের মধ্যে ছড়িয়ে পড়বে। আচ্ছা, তাতে গাছের বিভিন্ন রোগ পোকা আক্রমণ ঘটবে এবং ফলন হ্রাস পাবে। এর জন্য জৈব পদার্থ দেওয়ার একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে এবং সঙ্গে সঙ্গে রাসায়নিক সারেরও প্রয়োগ করার একটা বিধিনিষেধ রয়েছে। যেহেতু জৈব পদার্থের মধ্যে বিভিন্ন খাদ্য উপাদান রয়েছে, রাসায়নিক সারের মধ্যেও খাদ্য উপাদান রয়েছে, অতিরিক্ত খাদ্য উপাদান গাছ পেয়ে গেলে তাহলে গাছের স্বাভাবিক দ্রুত বৃদ্ধি করবে, যা রোগ পোকাকে আক্রান্ত করবে, যাতে গাছের পরোক্ষভাবে গাছের ফলনও ব্যাহত হবে। সেজন্য মাটির স্বাস্থ্য জেনে জৈব পদার্থ প্রয়োগ করা বাঞ্ছনীয়। আচ্ছা, এই জৈব পদার্থ যে প্রয়োগ করা হবে সেই ক্ষেত্রে কি কোনো বিশেষ কোনো বাধা নিষেধ আর কিছু আছে? হ্যাঁ, জৈব পদার্থ বাধা নিষেধ প্রয়োগের ক্ষেত্রে যে আমরা জৈব পদার্থকে মাটিতে বৃদ্ধি করতে গেলে তাহলে আমরা জৈব সার রূপে জমিতে প্রয়োগ করে থাকি। এই জৈব সার প্রয়োগ করতে গেলে মূলত কোনো রাসায়নিক সারের সঙ্গে দেওয়া যাবে না, মানে রাসায়নিক সার এবং জৈব সার একসঙ্গে দেওয়া যাবে না। আচ্ছা, কারণ জৈব পদার্থের মধ্যে অনেক উপকারী জীবাণু থাকে, আচ্ছা, যারা আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে ভীষণভাবে সহায়ক। যদি তার রাসায়নিক সারের সঙ্গে অবস্থান করে তাহলে রাসায়নিক সারের কুপ্রভাবে সেই উপকারী জীবাণুগুলো মারা যাবে। এবং জৈব পদার্থের যে মধ্যে থাকা বিভিন্ন খাদ্য উপাদানগুলোর সহজলভ্যতা অনেক সময় বিঘ্ন ঘটে। যে খাদ্য উপাদানগুলো জৈব পদার্থের মধ্যে থাকে, বিশেষ করে অনুখাদ্যগুলো, তাদের লভ্যতাও হ্রাস পাবে এই রাসায়নিক সারের সংস্পর্শে থেকে। এর জন্য জৈব পদার্থকে সবসময় এককভাবে জমিতে প্রয়োগ করতে হবে। জৈব পদার্থ যেগুলো সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে গেছে সেই জৈব পদার্থগুলোকে আমরা দাঁড়ানো ফসলে প্রয়োগ করতে পারি, কিন্তু যেগুলো বিয়োজিত হয়নি, কাঁচা অবস্থায় রয়েছে, যেমন কাঁচা গোবর যেগুলো, সেগুলো কখনো ফসল দাঁড়ানো অবস্থায়, জমিতে ফসল থাকা অবস্থায় প্রয়োগ করা যাবে না। আচ্ছা, সেগুলো আগে ফসল রোপণ করার বা বপন করার অন্তত 1-1.5 মাস আগে, মানে মাটি তৈরির সময় আমরা এটা প্রয়োগ করতে হবে। কিন্তু যেগুলো বিয়োজিত হয়ে গেছে, সার হিসেবে বিয়োজিত হয়ে গেছে, সেগুলো আমরা ফসল থাকা অবস্থায় জমিতে প্রয়োগ করতে পারি। তো আপনারা তো সারা বছরই মানে জৈব পদার্থ নিয়ে বা কৃষি নিয়ে কৃষকদের নানান রকমের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো এই জৈব পদার্থ নিয়ে চাষিদের জন্য আপনার কি উপদেশ? জৈব পদার্থ নিয়ে হচ্ছে মাটিটাকে পরীক্ষা করে নিতে হবে, জমিতে জৈব পদার্থের পরিমাণ কত রয়েছে। জৈব পদার্থ যারা যদি জমিতে যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে কোনো রাসায়নিক সারের সুফল আমরা পেতে পারি না। তার ফলে কি হচ্ছে, যত বেশি রাসায়নিক সার অতিরিক্ত মাত্রায় জমিতে প্রয়োগ করব তত বেশি জমির উর্বরতার হ্রাস পাবে। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুগুলো যারা গাছকে প্রয়োজনীয় খাদ্য উপাদান দ্রবণীয় অবস্থায় নিয়ে এসে পাইয়ে দিয়ে সহযোগিতা করত, তাদের সংখ্যাও হ্রাস পাবে এবং মাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। পরবর্তীকালে দেখা যাবে যে মাটির মধ্যে সারের ঘাটতি হচ্ছে, খাদ্যের ঘাটতি ঘটছে, তাহলে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। কিন্তু এই ধারণাটা ভুল। মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকলে
সঙ্গে সঙ্গে জীবাণু সংখ্যা বেশি থাকবে, রাসায়নিক সারেরও ব্যবহার কম লাগবে। সেজন্য মাটি পরীক্ষার সাহায্যে জৈব পদার্থ জমিতে প্রয়োগ করতে হবে। জৈব পদার্থ জমিতে প্রয়োগ করা বাঞ্ছনীয়। আর একটা বিষয় জানা রাখতে হবে, জৈব পদার্থ কখনো মাটি থেকে চলে যায় না। রাসায়নিক সার, ইউরিয়া বা ফসফেট বা পটাশ ইত্যাদি সার যদি আমরা জমিতে প্রয়োগ করি, তা কিছুদিন পরে মাটি থেকে অপসারিত হয়, মানে জলের মাধ্যমে মাটি গভীরে চলে যেতে পারে, বা জল যেদিকে যাচ্ছে জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় থেকে জল যেদিকে স্থানান্তরিত হচ্ছে সেইভাবে করে মাটিও সঙ্গে থাকা জলের মধ্যে দ্রবীভূত থাকা খাদ্যগুলো স্থানান্তরিত হয়ে যাচ্ছে। কিন্তু জৈব পদার্থ কখনোই মাটি থেকে চলে যায় না। আপনি একবার যদি জমিতে জৈব সার প্রয়োগ করে দেখেন, সেই জমিতে জৈব সার থাকবে, সে অন্যত কোথাও স্থানান্তরিত হয় না, মাটির কণার সঙ্গে আবদ্ধ হয়ে থাকে। তাহলে আবার পরবর্তীতে জৈব সার দেওয়ার প্রয়োজনীয়তা কি থাকছে? হ্যাঁ, অবশ্যই থাকছে, কারণ আমরা সেই আদর্শ মাটির যে জৈব পদার্থের পরিমাণ 5% সেই জায়গায় পৌঁছতে গেলে আমাদের জৈব পদার্থ প্রয়োগ করতে হচ্ছে। মানে শতাংশ কমে গেলে আমাদের জৈব পদার্থ দিতে হবে। কারণ ওই জৈব পদার্থগুলো অনেক সময় অণুজীবগুলো তারা খাদ্য হিসেবে ব্যবহার করে, আবার তারা যখন মারা যায় সেই জৈব পদার্থকে পরিপূর্ণতা করে ফেলে। তা এই একটা ব্যালেন্সে চলতে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা হতে হতে কিছুটা পরিমাণ জৈব পদার্থ কমতে থাকবে, আবার আমাদের জৈব পদার্থ দিতে হবে। তাহলে যত জৈব বেশি দেবো তত বেশি কিন্তু আমাদের মাটির উর্বর শক্তি সুরক্ষিত থাকবে, মাটির স্বাস্থ্যও ভালো থাকবে। বেশ, তাহলে মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব পদার্থের গুরুত্ব অপরিসীম। শুধু মাটির স্বাস্থ্য নয়, পাশাপাশি ফলন এবং ফসলের জন্যও জৈব পদার্থের গুরুত্ব অপরিসীম। আমরা আজকের আলোচনায় এটুকু অবশ্যই জানতে পারলাম। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের সময় শেষ। আমরা আজকে আলোচনা করছিলাম মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব পদার্থের গুরুত্ব নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক ডক্টর সুভাষ আদক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।